সাইদুল করিম মিন্টু ঝিনাইদহের পায়রা চত্বর এলাকার এক পেট্রোল পাম্পে গ্যাসবাবুকে যেতে বলেছে। কয়টা? রাতের 12টার দিকে। এগুলি তার অনুমান ভিত্তিক তথ্য। আমাদের তরফ থেকে ডিবিকে কোনো রকম প্রেশার দেওয়া হয়নি। আনোয়ার আনার ইস্যু যখন আসে, এই হত্যাকাণ্ডের বিষয়টা যখন আসে, তখনই এর নতুন করে যে পরিকল্পনাকারী হিসেবে গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতারকৃত সাইদুল করিম মিন্টুর নাম এসেছে, তখনই কেন জানি ডিবি পুলিশের তৎপরতা, ডিবি পুলিশের বক্তব্য, ডিবি পুলিশের তথ্য আদান প্রদান সাংবাদিকদের সঙ্গে, বা তাদের এই মামলা সংক্রান্ত যে তৎপরতা, মামলার রহস্য উদ্ঘাটনে যে তৎপরতা, সেটি কেন জানি মনে হচ্ছে একটু স্তিমিত হয়ে গেছে, যেমনটি বলছে আনার কন্যা ডরিন। ডিবির কিন্তু তৎপরতা একটু কমে গিয়েছে। কেন কমে যাচ্ছে? আমার প্রশ্ন, আমার হারানোরও কিছু নেই, আমার চাওয়ারও কিছু নেই আপনাদের কাছে। আমার প্রশ্ন, ডিবিও দিন দিন তৎপরতা কমে যাচ্ছে কেন? আমার তো মনে অনেক রকম প্রশ্ন হয়। আমি তো কথা বলবোই, আমার বাবার হত্যার জন্য যা যা বলতে হবে আমি সবই বলবো। কেন কেন তৎপরতা কমছে? তাহলে কেন কি কোনো চাপ আসছে? আমি কিন্তু শুনছি, গুঞ্জন চলছে কিন্তু যে চাপ আসছে। ডরিনের বক্তব্য ধরে একটু বলা উচিত যে আসলে যখন আনোয়ার আনার গুম বা মিসিং আমরা যেটাই বলি, পরবর্তীতে 22 মে তাকে হত্যা করা হয়েছে যেমন তথ্যটি পাওয়া গেছে, এবং পরবর্তীতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি পুলিশ প্রধান হারুনুর রশিদ কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে যেভাবে গণমাধ্যমকে তথ্য দিচ্ছিলেন, এবং পরবর্তীতে 26 মে ভারতে যাওয়া, এরপরে ফিরে আসা, 1 জুন নেপালে যাওয়া, ফিরে আসা, প্রত্যেকটি আপডেট আমরা পাচ্ছিলাম। এবং আমরা পাচ্ছিলাম শিমুল ভূঁইয়া এবং গ্যাসবাবু দুজনই আনোয়ার আনার হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার নাম বলেছে 164 ধারার জবানবন্দিতে। এবং সেই প্রেক্ষিতে ডিবি পুলিশ যখন তাকে আটক করে প্রথমে, এবং পরবর্তীতে যখন গ্রেফতার করে রিমান্ডে আনে, তখন কেন জানি একটু চাপ অনুভব করছে ডিবি পুলিশ। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কোনো চাপাচাপি নাই, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, কিন্তু মিন্টুকে রিমান্ডে নেয়ার পর থেকে এবং রিমান্ড শেষ না করতেই তাকে কারাগারে প্রেরণ একটু চাপের ইঙ্গিত বলে মনে করছেন আনোয়ার আনার মেয়ে ডরিন। তার পিতার হত্যাকাণ্ডের তারা বিচার চায়, সে নিজে বিচার চায়, এবং সারা দেশের মানুষ একজন সংসদ সদস্যকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, টুকরো টুকরো করে ফেলা হয়েছে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, সেই হত্যাকাণ্ডের বিচার অন্যতম পরিকল্পনাকারী যখন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিমান্ডে থাকেন, তখন কেন জানি অদৃশ্য কারণে, যেটি আনার কন্যা ডরিনের দাবি, যে একটু চাপ অনুভব করছে তারা, এবং ডিবি পুলিশকে কারা যেন চাপ দিচ্ছে যেন কোনো ধরনের মিন্টুকে জড়িয়ে কিছু বলা না হয়। কিন্তু 164 ধারায় জবানবন্দি দুজন, শিমুল ভূঁইয়া এবং গ্যাসবাবু, যে মিন্টুরই সহযোগী, ঝিনাইদহ জেলার মানুষ জানে যে গ্যাসবাবু হচ্ছে মিন্টুর অন্যতম সহযোগী। মিন্টুকে ছাড়া গ্যাসবাবু কোথাও যেত না, না সভা সমিতি মিটিং, এমনকি দিনের বেলা কোথায় খেতে যেত, কোথায় খাবে, কার সাথে খাবে, কেউ থাকুক আর না থাকুক, এই গ্যাসবাবু থাকতো মিন্টুর সাথে। সেই মিন্টু এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এটি বলছে গ্যাসবাবু। 164 ধারা জবানবন্দিতে গ্যাসবাবুর তথ্য অনুযায়ী, যেটি আমরা আদালত থেকে একটু একটু তথ্য পাচ্ছি, সেটি হচ্ছে 164 ধারা জবানবন্দিতে গ্যাসবাবু ম্যাজিস্ট্রেটকে জানিয়েছে 13 তারিখে সঞ্জীবা গার্ডেনে আনারকে হত্যা করবার পর শিমুল ভূঁইয়া, সিলাস্তি রহমান এবং ফয়সাল আলী সাজি তখন 15 তারিখে আসে বাংলাদেশে। 16 তারিখে ভাঙায় গ্যাসবাবুর সঙ্গে, গ্যাসবাবু হচ্ছে মিন্টুর প্রতিনিধি, শিমুল ভূঁইয়া হচ্ছে আখতারুজ্জামান শাহীনের প্রতিনিধি। 16 তারিখে ফরিদপুরের ভাঙায় দুজনের টাকার বিষয় নিয়ে কথা হয়, যে 2 কোটি টাকা দেওয়ার কথা ছিল, টাকাটা কখন পাবো। তখন গ্যাসবাবুর 164 ধারার জবানবন্দিতে তিনি বলেন, সে শিমুল ভূঁইয়াকে বলে আগামীকালকে জানাবো, অর্থাৎ 17 মে জানাবে। সেটি সাইদুল করিম মিন্টুর সঙ্গে কথা বলে গ্যাসবাবু নিশ্চিত করবে 17 তারিখে যে কখন টাকাটি দেয়া হবে। এইরকম পরিকল্পনা শেষ করে 16 তারিখে যার যার মতো চলে যায়
গ্যাসবাবু চলে যায় ঝিনাইদহে। 17 তারিখ সকালে 164 ধারা জবানবন্দিতে গ্যাসবাবু বলছে 17 তারিখ সকালে শিমুল ভূঁইয়া টাকার জন্য মিন্টুকে ফোন দেয় হোয়াটসঅ্যাপে, এবং হোয়াটসঅ্যাপে ফোন দেওয়ার পরে গ্যাসবাবু শিমুলকে জানায় যে টাকার বিষয়ে এখনো পর্যন্ত মিন্টু ভাইয়ের সঙ্গে কথা বলতে পারিনি, আমি আপনাকে পরে জানাবো। সন্ধ্যার সময় গ্যাসবাবুকে আবার শিমুল ভূঁইয়া ফোন দেয় টাকা কোথায়। তখন গ্যাসবাবু বলে এখন পর্যন্ত মিন্টু ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়নি, ফোনে কথা হয়েছে, তিনি আমাকে যেতে বলেছে। কোথায় যেতে বলেছেন সেটি হচ্ছে সাইদুল করিম মিন্টু ঝিনাইদহের পায়রা চত্বর এলাকার একটি পেট্রোল পাম্প আছে, সে পেট্রোল পাম্পে সাইদুল করিম মিন্টু রেগুলার বসেন, সেখানে গ্যাসবাবুকে যেতে বলেছে। কয়টা? রাতের 12টার দিকে। এটি গ্যাসবাবু 164 ধারা জবানবন্দিতে বলছেন। জবানবন্দিতে আরও বলছেন যে শিমুল ভূঁইয়া যখন টাকার জন্য পীড়ন দিচ্ছিল তখন গ্যাসবাবু বলতে বাধ্য হয়েছে টাকা তো আমি দেবার কথা না, আমি সংগ্রহ করছি, দেখছি কি করা যায়। মিন্টুর সঙ্গে যখন গ্যাসবাবু যোগাযোগ করে তখন মিন্টু তাকে ওই পায়রা চত্বরের মোড়ে যে পেট্রোল পাম্প যেখানে সাইদুল করিম মিন্টু রেগুলার বসে সেখানে গ্যাসবাবুকে যেতে বলেন রাত 12টার দিকে, এবং রাত 12টার দিকে গ্যাসবাবু মিন্টুর কাছে যায়। যখন পেট্রোল পাম্পে যেখানে বসে আড্ডা দেয় গ্যাসবাবু এবং মিন্টু এবং অন্যরা, তখন ওখানে গিয়ে গ্যাসবাবু দেখে আরও কয়েকজন লোক আছে, তখন মিন্টু তাদেরকে বের করে দেয়। বের করে দিলে তখন মিন্টু গ্যাসবাবুকে জিজ্ঞেস করে শিমুল ভূঁইয়া কি বলছে, কি বলতে চায়। গ্যাসবাবু বলছে যে 2 কোটি টাকা দেওয়ার কথা ছিল, সে 2 কোটি টাকা দিতে চায়। তখন মিন্টু গ্যাসবাবুকে বলে আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা নেই, আমি সর্বোচ্চ 20 লাখ টাকা দিতে পারি, তাও 23 তারিখে। গ্যাসবাবু মিন্টুকে জিজ্ঞেস করে তাহলে 2 কোটি টাকা দেবার কথা বলেছেন, বলে বাকি টাকাটা 26 থেকে 29 মের মধ্যে দিব, কিন্তু 23 তারিখের আগে 20 লাখ টাকা দিতে পারবো না। ওই পেট্রোল পাম্পে পায়রা চত্বরের পাশে। তারপরে মিন্টু গ্যাসবাবুকে বলে এই 20 লাখ টাকা আমি দিতে পারবো, আমি যে বাড়ি ভাড়া পাই সে বাড়ি ভাড়ার অ্যাকাউন্ট থেকে এই মুহূর্তে আমার কাছে নাই, এই কারণে আমি 23 তারিখের আগে টাকা দিতে পারবো না। তখন মিন্টু গ্যাসবাবুকে বলে তোমার ফোন 3টি কোথায়? গ্যাসবাবু বলে যে আমার কাছে। তখন বলে তুমি ফোন 3টি দাও আমাকে। বলছে আপনি কি করবেন এগুলো নিয়ে? বলে কিছুই করার দরকার নাই। এবং গ্যাসবাবুকে মিন্টু তখন বলে তোমার সাথে তো শিমুল ভাইয়ের টেলিফোনে আলাপ হয়েছে, তোমাকে কিন্তু ডিবি পুলিশ যে কোনো সময় ডাকবে, গ্রেফতার করতে পারে, তুমি কোনোভাবে আমার নাম উচ্চারণ করবে না, কারণ শিমুল ভাইয়াকে জেরা জিজ্ঞাসাবাদ করলে অবশ্যই শিমুল ভাইয়া তোমার নাম বলবে, এবং যদি ডিবি তোমাকে ডাকে তাহলে তুমি কখনোই আমার নাম বলবে না, যদি বলো তাহলে তোমারও কিন্তু পরিবার পরিজন আছে, তারা কিন্তু ঝুঁকিতে পড়ে যাবে। এই ভয়ে গ্যাসবাবু তখনও পর্যন্ত কিছু বলেনি, মোবাইল 3টি দিয়ে দেয়। মোবাইল 3টি গ্যাসবাবুর বক্তব্য অনুযায়ী 164 ধারা জবানবন্দির বক্তব্য অনুযায়ী মোবাইল 3টি 2টি ছুঁড়ে মারে ওই পেট্রোল পাম্পের পিছনে একটি ঝিল রয়েছে, পুকুর রয়েছে, নর্দমা যেটি হয়ে গেছে সেই পুকুরে ফেলে। আরেকটি ফেলে ঝিনাইদহ এই যে শহরের মাঝখানে আরেকটি পুকুর আছে সেটিও নর্দমা বেষ্টিত, সেখানে এই 3টি মোবাইল মিন্টু নিজে গিয়ে ফেলে। এবং পরবর্তীতে কথা শেষ, সেটি হচ্ছে 18 তারিখ রাতে 19 তারিখ পড়বে, কিন্তু বিধিপাম 19 তারিখেই শিমুল ভূঁইয়া সহ সকলেই গ্রেফতার হয়ে যায়। এবং তাদের যে পরিকল্পনা এবং তারা যে বলেছিল যে আসলে শিমুল ভূঁইয়া গ্রেফতার হলে সমস্ত কিছু বলে দিতে পারে, আমার নামটি বলবে না, বিষয়টি তাই ঘটে। পরবর্তীতে শিমুল ভূঁইয়া 164 ধারা জবানবন্দিতে কিন্তু প্রথমেই ডিবি পুলিশের কাছে বলে যে গ্যাসবাবু তার সঙ্গে যোগাযোগ করেছে এবং পরবর্তীতে আখতারুজ্জামান শাহীনের প্রতিনিধিত্ব সে করেছিলেন। পুরো বিষয়টা সাইদুল করিম মিন্টু জানে। এটি হচ্ছে 164 ধারা জবানবন্দি যেটি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েছিল, সেটির অনেকগুলো অংশের এই একটি অংশ। তো মিন্টু যদি এতপ্রতভাবে এভাবে জড়িত হয়ে থাকে এবং দুইটি 164 ধারা জবানবন্দিতে শিমুল ভূঁইয়া এবং গ্যাসবাবুর বক্তব্যে যদি মিন্টু জড়িত হয়ে থাকে এবং সেই কারণে যদি ডিবি পুলিশ মিন্টুকে গ্রেফতার করতে পারে এবং রিমান্ডে নিতে পারে, পরবর্তীতে মিন্টুর কারণেই কেন ডিবি পুলিশ একটু চাপে থাকবে এবং তারা এই বিষয়ে আর টু শব্দটি করবে না। তার মানে কি, যেটি আনার কন্যার ভয় যে আসলে কি রাজনৈতিক কোনো চাপ রয়েছে মিন্টুর ক্ষেত্রে, যেহেতু সে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
এবং অনেকে বলা বলি করছেন আওয়ামী লীগের দুঃসময়ে সে কাণ্ডারি ছিল। একজন কাণ্ডারি একজন সংসদ সদস্যকে এভাবে নৃশংসভাবে হত্যা করবার চেষ্টা করে এবং হত্যা করে ফেলে এবং টাকা দেবে সেটি নিশ্চিত করে, এবং কোন প্রক্রিয়া টাকা দিবে, নিজের বাসা ভাড়ার যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্ট থেকে 20 লাখ পরবর্তী 1,80,00,000 26 মে থেকে 29 মের মধ্যে দেবে, সেই বিষয়গুলোও কিন্তু 164 ধারা জবানবন্দিতে চলে আসছে বারবার। তো সুতরাং আনার কন্যা যেটি বলছে এবং পারস্পরিক অবস্থা, এবং আমরা গণমাধ্যম কর্মীরা যেখানে আগে প্রায় প্রতিদিনই এই হত্যাকাণ্ডের আপডেট সংবাদ আমরা দিতাম, কিন্তু সেটি আপাতত বন্ধ হয়ে গেছে। আনার কন্যা ডোরিন কালকে অভিযোগ করেছে ডিবির তৎপরতা কমতেছে এবং আসামিদের ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন মহল না, এইগুলি তার এইগুলি তার অনুমান ভিত্তিক তথ্য। আমাদের তরফ থেকে ডিবিকে কোনো রকম প্রেশার দেওয়া হয়নি। ডিবি স্বাধীনভাবে কাজ করছে। আমরা যেটা মনে করি যে সঠিকভাবে স্বাধীনভাবে কাজ করে, শুধু আমাদের ডিবি নয়, এবং মার্ডারটি হয়েছে ভারত সরকার, ভারতে, কাজেই ভারতের পুলিশও এটা নিয়ে তদন্ত করছে। কাজেই কোনো জায়গায় কোনো ফাঁক ফোকর থাকবে বলে আমার মনে হয় না। ডিবি পুলিশ প্রধানও কোনো কথা বলছেন না, এবং কেউ এই বিষয়ে কথা বলতে চাইলে বিরক্ত হচ্ছেন। তার মানে কি আনার কন্যার যেটি ভয় সেটি কি সত্যি হতে যাচ্ছে কিনা, সেটি আসলে ভাববার বিষয়। এসবের জন্য চাপের কথা শুনবো, আমি তো সেটা মেনে নেব না। কেন চাপ আসবে? যে চাপই আসুক, যে নেতাই হোক, সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমার বাবাকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, এর বিচার আমি চাই। তারা ভাঙায় বসে ছবি আদান প্রদান করে, কালীগঞ্জে এসে আমার সান্ত্বনা দিয়ে যায়। আমি এতিমের সাথে আছি, আমাকে এতিম করে দিয়ে আমার এখনো পর্যন্ত সবাই আশায় বুক বেঁধে আছে যে এই হত্যা মামলার অন্তত তদন্তটি সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, কোনো ধরনের চাপ ভয় ভীতির ঊর্ধ্বে থেকে। সবাই মনে করছেন এটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসলে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিল, যারা জড়িত ছিল, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় এই জাতীয় ঘটনা আরও ঘটতে পারে যদি নজির স্থাপন হয়ে যায় যে এই জাতীয় ঘটনা ঘটিয়ে আসলে পার পাওয়া যায়।